তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো পরের সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য যেগুলো অফিসিয়ালি অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে অথার্স অফ পেন ভার্সেস নিউক্যাসল রিপাবলিকের একটা ট্যাগ টিম ম্যাচ। তারপর রয়েছে অস্টিন থিওরি আর গ্রেসন ওলার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট স্ট্রিট প্রফিটস। আর কেভিন ওভেন্সের শো এর জন্য এখানে র্যান্ডি অর্টনকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো কেভিন ওভেন্স শোতে র্যান্ডি অর্টন আসবে পরের সপ্তাহে। আর শেষ যেটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে সেটা হচ্ছে এই পরের সপ্তাহে আমরা কোডি রোডস আর এজে স্টাইলসকে শেষবারের মতো ফেস টু ফেস দেখতে পাবো ব্যাকল্যাশের আগে। আর এটা করেও আমার মনে হয় না খুব একটা লাভ হবে, কারণ এসেই তো এসে হাত মিলাবে। আজকে তো আমরা দেখলাম যে শুরুতেও হাত মিলাচ্ছে, লাস্টেও এসে হাত মিলাচ্ছে। তো হাতই যখন মিলাবে তো এত কিছু করার দরকার কি। আর পরের সপ্তাহে ফেস টু ফেস আসবে, আমার তো মনে হচ্ছে দুজনে দুটো কথা বলবে, একটু প্রোমো কাটাবে আর লাস্টে আবার হাত মিলিয়ে বাড়ি চলে যাবে। আর যেমনটা বলেছিলাম যে ব্যারন কর্বিন হয়তো মেন রস্টারে আসবে, তো ব্যারন কর্বিন এখন অফিসিয়ালি স্ম্যাকডাউনের পার্ট হয়ে গেছে। আর যেমনটা আমরা দেখেছিলাম যে ডমিনিক মিস্টেরিও ইনজয়ার্ড হয়ে গেছে, তার হাতে কিছু প্রবলেম হয়েছে। তো ডমিনিক মিস্টেরিও এটা কনফার্ম করেছে যে তার এইটার জন্য কোনো রকম সার্জারির দরকার পড়েনি, সে এটা ছোটোখাটো ইনজুরি। তো এটা খুবই ভালো বিষয় যে তার যখন সার্জারির দরকার পড়েনি তখন সে 1 মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। মানে একটু রেস্ট নিতে হবে আর মেডিসিন তো নিতেই হবে। আর এই মুহূর্তে ডাব্লিউডব্লিউতে যে হারে সুপারস্টার ইনজয়ার্ড হচ্ছে সেদিক দিয়ে দেখতে গেলে এটা একটা ভালো খবরই বলা যেতে পারে। আর এরপরে নিউজ হচ্ছে ভিন্স ম্যাকম্যানের সাথে ডাব্লিউডব্লিউর এখন আর কোনো অফিসিয়াল কোনো রিলেশন নেই, কারণ ভিন্স ম্যাকম্যানের যেটুকু শেয়ার ছিল টিকো গ্রুপে সে সেটা বিক্রি করে দিয়েছে। আর এখন তার কোনো রকম হাত নেই ডাব্লিউডব্লিউতে, তো আমরা তাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আর এখন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডব্লিউর ধারে কাছেও নেই। তো এখন মালিক চেঞ্জ হয়ে গেছে আর ভিন্স ম্যাকম্যানের যেটুকু পরিমাণ শেয়ার ছিল টিকেও গ্রুপে সেটাও সে বেচে দিয়েছে। তো এটা আরেকটা ভালো খবর। আর আরেকটা বড় নিউজ এসছে যে রিসেন্ট টাইমে আমরা যে সমস্ত রিলিজগুলো দেখলাম, যেমন ক্যামেরন গ্রান্স, জিন্দার মহল, বিল, স্যাঙ্গি, তো এদেরকে যে রিলিজ করা হয়েছে এটা নাকি ট্রিপল এইচের ডিসিশন। তো সেক্ষেত্রে বলবো ট্রিপল এইচ এক তো প্রথমে এক গাদা সুপারস্টারকে সাইন করি না ডাব্লিউডব্লিউতে, তারপর তাদের সাথে কী করবে সে নিজেই ভেবে পায় না, শেষ পর্যন্ত তাদেরকে রিলিজ করে দিতে হয়। তো ট্রিপল এইচের ডিসিশনেই সমস্ত সুপারস্টারদের রিসেন্ট টাইমে রিলিজ করা হয়েছে। আর এখন তো আরও বাকি আছে, এখন আরও কিছু সুপারস্টারকে হয়তো রিলিজ হতে দেখতে পাবো আমরা। আর অস্টিন থিওরি তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো শেয়ার করেছে যখন রেসলমেনিয়া 27 হচ্ছিল তখন সে কীরকম দেখতে ছিল আর সে রেসলমেনিয়া দেখতে এসেছিল। তো বাঁ দিকে দেখতে পাচ্ছি অস্টিন থিওরি একেবারে বাচ্চা ছিল, আর এখন রেসলমেনিয়া 40 হওয়ার পর সে এখন হচ্ছে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো অস্টিন থিওরিরও একটা নতুন মানে কি বলা যায় পুরনো মেমোরি সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে। আর আমাদের ভারতের গ্রেট খালিও তার ইনস্টাগ্রামে ব্রক লেসনারের সাথে একটা ফটো পোস্ট করেছে। এইটা ঠিক 2018 সালের সময় যখন সৌদি আরবের শো হয়েছিল, আর সেখানে ব্রক লেসনার আর গ্রেট খালি দুজনেই ছিল। তো এটাও গ্রেট খালি এতদিন পর কেন শেয়ার করলো সে তো গ্রেট খালি বলতে পারবে, তবে দেখেও বেশ ভালো লাগছে ব্রক লেসনারের সাথে গ্রেট খালিকে। আর গ্রেট খালি এত লম্বা চওড়া যে ব্রক লেসনারের মতো বড় সড়ো সুপারস্টারকেও তার সামনে কেমন যেন ছোট লাগছে। আর ডাব্লিউডব্লিউতে একটা ছোটোখাটো টুর্নামেন্ট হচ্ছিল যেটার নাম ডাব্লিউডব্লিউ ছিল ডাব্লিউডব্লিউ স্পিড, আর এটা টুইটারেতে লাইভ স্ট্রিম করা হচ্ছিল। তো এই যে টুর্নামেন্ট হচ্ছিল তার উইনার এসে গেছে। তো তার উইনার হচ্ছে রিকোসে এই টুর্নামেন্টটা জিতে গেছে, আর তাকে ডাব্লিউডব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপও দেওয়া হয়েছে। আর চ্যাম্পিয়নশিপটা কেমন দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ, কেমন যেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের কিছুটা ওরকম লাগছে, তবে একেবারে ওরকম নয়। তবে কোনো ক্লিয়ার ফটো তো আসেনি, ক্লিয়ার ফটো আসলে আমি তোমাদের চ্যানেলে দেখিয়ে দেবো। তবে এখন আপাতত রিকোসের চ্যাম্পিয়ন হয়ে গেছে আর তার কাছে রয়েছে ডাব্লিউডব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপ। আর এর পরের নিউজটা হচ্ছে একটা ছোটোখাটো রিটার্ন নিয়ে, যেটা হচ্ছে আমাদের সোনিয়া ডেভিলের রিটার্ন। তো এমনটা নিউজ আসছে যে সোনিয়া ডেভিল খুব তাড়াতাড়ি তার রিটার্ন করতে চলেছে। তার একটা ইনজুরি হয়েছিল কিন্তু এখন সে ইনজুরি থেকে রিকভার করেছে, আর খুব তাড়াতাড়ি আমরা তার রিটার্ন দেখতে পাবো ডাব্লিউডব্লিউতে। আর এর পরের নিউজটা হচ্ছে সিএম পাঙ্ককে নিয়ে। তো যেমনটা আমি বলেছিলাম যে সিএম পাঙ্ককে ডাব্লিউডব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে, কিন্তু আমরা স্ম্যাকডাউনের কোথাতেও সিএম পাঙ্ককে দেখতে পেলাম না। তবে সিএম পাঙ্ক এসেছিল, তবে স্ম্যাকডাউন অফ এয়ার চলে যাওয়ার পর। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এটা কেন করলো। মানে অ্যাডভার্টাইজ করেছে যখন টিভিতে দেখাতে পারতো, টিভিতে দেখাবে না যখন তখন অ্যাডভার্টাইজ করারই বা কী মানে হলো। তো স্ম্যাকডাউন অফ এয়ার চলে যাওয়ার পর সিএম পাঙ্ক আসে আর একটা প্রোমো কার্ড করে, জাস্ট এইটুকুই। তো ডাব্লিউডব্লিউ টিকিট বিক্রি করার জন্য এরকম আলতু ফালতু কাজ তো করেই থাকে, আর এটা এখনও কন্টিনিউ চলছে। আর আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা একটা স্পট দেখতে পাই যেখানে কার্মেলো হ্যাস আর কোডি রোডস দুজনেই মানে সেকেন্ড রোপ থেকে জাম্প মারে। কোডি রোডস তো তার কোডি কাটার লাগানোর জন্য জাম্প মেরেছিল, কার্মেলো হ্যাস তো ঠিকঠাকভাবে ল্যান্ড করে যায়, কিন্তু কোডি রোডস খুবই বাজেভাবে তার একদম ডান হাতের উপর ল্যান্ড করেছিল। আর তারপরে আমরা পুরো ম্যাচে দেখতে পেয়েছিলাম যে কোডি রোডসের একটু প্রবলেম হচ্ছে তার হাতে। আর দেখতে গেলে যেভাবে কোডি রোডস ল্যান্ড করেছে প্রবলেম হওয়ারই কথা। আমি তো ভেবেছিলাম যে হাতটাই মনে হয় গেছে ভেঙে, কোথাও একটা ফ্র্যাকচার হয়েছে। তবে এই বিষয়ে কোনো নিউজ তো এখনও আসেনি যে কোডি রোডস ইনজয়ার্ড হয়েছে কিনা। তবে দেখে তো মনে হচ্ছিলো যে তার একটু গুরুতর চোট লেগেছে। তো কোনো নিউজ আসলে আমার চ্যানেলে তো তোমরা আপডেট পেয়ে যাবে। আর চলো গাইজ, এই ছিল আজকের নিউজ। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানো। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।